দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের নাম বেক্সিমকো। শিল্প গ্রুপটি দেশ বিদেশে যেমন সুনাম কুড়িয়েছে, তেমনই আছে অনেক সমালোচনাও। এই গ্রুপের রয়েছে আলোচিত সমালোচিত দীর্ঘ ইতিহাস। সমালোচনার মধ্যে রয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি, বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তা ফেরত না দেওয়া, আর এইসব কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত একজন ব্যক্তি। তিনি সালমান ফজলুর রহমান তথা সালমান এফ রহমান। রাজনৈতিক ঢামাঢোলে যিনি পরিচিতি পেয়েছেন দরবেশ বাবা নামে। আজ আমরা জানব বেক্সিমকো ও দরবেশ বাবার অজানা অধ্যায়। ঢাকার দোহার উপজেলায় পদ্মা তীরবর্তী গ্রাম শাইনপুকুর। এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী পরিবারটির পতন ঘটেছিল দেশভাগ পরবর্তী পাকিস্তানে লিয়াকত আলী খান মন্ত্রিসভার এক সদস্যের হাত ধরে। তৎকালীন পূর্ববঙ্গের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের অন্যতম এই রাজনীতিকের নাম ফজলুর রহমান। ব্যবসায়ী হিসেবেও বেশ নাম করেছিলেন তিনি। দাবি করা হয় পাকিস্তান আমলে প্রথম বাঙালি জুট মিল ব্যবসায়ী ও উদ্যোক্তা ছিলেন ফজলুর রহমান। শাইনপুকুরের উর্দুভাষী পরিবারটি পরে স্বাধীন বাংলাদেশে আরও প্রভাবশালী হয়ে ওঠে। ব্যবসা বাণিজ্যে তার সফলতার ধারা খুব ভালোভাবে ধরে রাখতে পেরেছেন ফজলুর রহমানের দুই ছেলে সোহেল ফজলুর রহমান ও সালমান ফজলুর রহমান, আজকের সালমান এফ রহমান। তাদের হাত ধরে দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ হয়ে ওঠে বেক্সিমকো। পরিবারটি প্রথমবারের মতো প্রতিপত্তির চূড়ায় ওঠে দেশভাগের পর। পাকিস্তান আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন সালমান এফ রহমানের বাবা ফজলুর রহমান। পাকিস্তান আমলে উর্দুকে পাকিস্তানের একমাত্র সমর্থক ছিলেন তিনি। আরবি হরফে বাংলা লেখার ধারণাটি অন্যতম প্রবক্তা ছিলেন তিনি। পরিবারের সদস্যরা এখনও নিজেদের মধ্যে উর্দুতেই কথা বলেন। ফজলুর রহমানের জন্ম 1905 সালে। পূর্ব পাকিস্তানের ধনী, শিক্ষিত ও মুসলিম পরিবারের এই সদস্য মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া সম্পন্ন করেন দোহারের ভার্গা উচ্চ বিদ্যালয়ে। তিনি 1929 সালে ইতিহাস বিষয়ে বিএ এবং 1933 সালে LLM ডিগ্রি লাভ করেন। এরপর তিনি আইন ব্যবসায় নিয়োজিত হন। কর্মজীবনের শুরুতেই মুসলিম লীগে যোগ দেন। এক পর্যায়ে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের ওয়ার্কিং কমিটি এবং নিখিল পাকিস্তান মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ঢাকা শহর থেকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন 1937 সালে। 1943 সালে ফজলুর রহমান ব্যবস্থাপক সভার চিফ হুইপ এবং 1946 সালে বঙ্গীয় সরকারের রাজস্ব মন্ত্রী নিযুক্ত হন। 1946 সালে পুনরায় তিনি ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1947 সালে দেশভাগের পর লিয়াকত আলী খানের কেন্দ্রীয় সরকারের শিক্ষা, বাণিজ্য ও শরণার্থী বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 1951 থেকে 53 সালে খাজা নাজিমউদ্দিনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার শিক্ষা ও বাণিজ্য মন্ত্রী নিযুক্ত হন। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের প্রার্থী হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 1955 সালে প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাকিস্তান দ্বিতীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হন ফজলুর রহমান। 1957 সালে তিনি আই চন্দ্রীগড়ের কেন্দ্রীয় মন্ত্রিসভার বাণিজ্য, অর্থ ও আইন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফজলুর রহমান ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য, বঙ্গীয় রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য ও পাকিস্তান হিস্টোরিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট। রাজনীতির পাশাপাশি ধনাঢ্য ব্যবসায়ী হিসেবেও পাকিস্তানের সম্পদশালীদের কাতারে নিজেকে তুলে আনেন ফজলুর রহমান। পাকিস্তানের জন্মের পর দেশটির বৃহত্তম শিল্প খাতগুলোর অন্যতম ছিল পাট ও বস্ত্র, কিন্তু এই খাতের প্রতিষ্ঠানগুলোর ভিত্তি ছিল পশ্চিম পাকিস্তানে। বাঙালি উদ্যোক্তাদের মধ্যে কমই সে সময় নতুন ব্যবসা স্থাপনের অনুমতি পেয়েছেন। তবে ক্ষমতা ঘনিষ্ঠ অবস্থানের কারণে বিষয়টি ফজলুর রহমানের জন্য খুব একটা বাধা হয়ে দাঁড়ায়নি। 1956 সালে তিনি প্রথম বাঙালি হিসেবে পূর্ব পাকিস্তানের নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা NDI নামে জুট মিল প্রতিষ্ঠা করেন। তবে ফজলুর রহমানের প্রভাব খর্ব হতে শুরু করে আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখলের পর। 1958 সালে ক্ষমতা দখলের ঠিক পরের দিন এক আদেশ জারির মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ঘোষণা করেন আইয়ুব খান। এ নিয়ে পরে দুটি অধ্যাদেশ জারি করেন তিনি। এর একটি হলো পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার বা পোডো, অন্যটি ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার বা এবডো। নিয়ম করা হয় পোডোর আওতায় কেউ
আদালতে দোষী প্রমাণিত হলে এবডো আইনের অধীনে তিনি 1966 সালে 31 ডিসেম্বর পর্যন্ত কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। 1959 সালের 4 সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের 42 জন রাজনীতিবিদকে এবডোর মাধ্যমে অযোগ্য ঘোষণা করা হয়। তাদের অন্যতম ফজলুর রহমান। পাকিস্তানের প্রথম দিককার প্রভাবশালী এই ব্যক্তির রাজনৈতিক জীবনের সেখানেই পরিসমাপ্তি ঘটে। 1965 সালে উদ্যোক্তা ও রাজনীতিবিদ ফজলুর রহমান মৃত্যুবরণ করেন। ফজলুর রহমানের মৃত্যুর পর এক পর্যায়ে নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ উৎপাদন সক্ষমতা দিনে 4 টনে নেমে এসেছিল। এনডিআইও এক পর্যায়ে ঋণে জর্জরিত হয়ে পড়ে। ফজলুর রহমানের মৃত্যুর পর তার 2 ছেলে সোহেল ও সালমান এফ রহমান ব্যবসাকে এগিয়ে নেন। এক পর্যায়ে পিতার ঋণ পরিশোধ, মিলের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একে সম্পূর্ণ রপ্তানিমুখী করে গড়ে তোলেন। বাংলাদেশের স্বাধীনতার পর বেসরকারি পাটকলগুলো রাষ্ট্রায়ত্ত করে নেওয়া হয়। এনডিআইয়ের কার্যক্রম থেকে সরে অন্য খাতের ব্যবসায় মনোযোগী হন সোহেল ও সালমান এফ রহমান। 1972 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বা বেক্সিমকো। বেক্সিমকো প্রতিষ্ঠার পরই ওষুধ আমদানির ব্যবসায় মনোনিবেশ করেন। 1957 সালে ড্রাগ আইনের আওতায় 1972 সালের পর বাংলাদেশের স্বল্প সংখ্যক ব্যবসায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওষুধ আমদানির ব্যবসায় প্রবেশ করতে পারতেন। কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় আমলাতন্ত্রের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল বেক্সিমকোর, আর শেখ কামালের সঙ্গে বন্ধুত্বও ছিল সালমান এফ রহমানের। এসব পরিচিতিকে কাজে লাগিয়ে ওষুধ আমদানি ও অন্যান্য পণ্য রপ্তানির লাইসেন্স পান সোহেল ও সালমান এফ রহমান। বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডস থেকে ওষুধ আমদানি করতে শুরু করেন বেক্সিমকো, আর রফতানি করতে শুরু করে সামুদ্রিক খাবার ও হাড়ের গুঁড়া। জিয়াউর রহমানের আমলে দেশীয় রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাত ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই ধারাবাহিকতায় 1978 সালে নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফেরত পান ফজলুর রহমানের ছেলেরা। এরপর পাট খাতে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ শুরু করেন। প্রতিষ্ঠা পায় সোনালী আঁশ ও এসএস এক্সপোর্টস লিমিটেড। 1979 সালে তারা প্রতিষ্ঠা করেন শাইনপুকুর জুট স্পিনার্স লিমিটেড। এরপর গত কয়েক দশকে তাদের ব্যবসা সম্প্রসারণ হয়েছে আবাসন, সিরামিক্স, আইটি সহ অন্যান্য খাতে। বর্তমানে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সোহেল এফ রহমান, আর সালমান এফ রহমান আছেন ভাইস চেয়ারম্যান হিসেবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি বেক্সিমকো গ্রুপের আওতায় বস্ত্র, সিরামিক্স, রিয়েল এস্টেট, নির্মাণ, ট্রেডিং, সামুদ্রিক খাবার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মিডিয়া, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে 30টিরও বেশি কোম্পানি রয়েছে। সোনিয়া খান, খবর সংযোগ।